হ্যাঁ ম্যাম। আমি মাত্রই দেখো তোমাদের কোশ্চেন আনসার গুলো রেডি করছিলাম। তো এখানে দেখো যে মাই নেটিভ ল্যান্ড, তো মাই নেটিভ ল্যান্ডের প্রথমে তোমরা আগে চ্যাপ্টারের উপরে নাম লেখো এইভাবে। প্রত্যেকে ম্যাম চ্যাপ্টারের এখন উপরে নাম লিখবো? লিখবে। হ্যাঁ নিশ্চয়ই এখনই লিখবে। চ্যাপ্টারের উপরে নাম লেখো সবাই। চ্যাপ্টারের উপরে নাম লেখো মাই নেটিভ ল্যান্ড। মানে এখনই মানে একটু আগেই তোমাদের উত্তরগুলো আমি লেখা শুরু করেছিলাম। তো এখানে দেখো কোশ্চেন আনসার্স, আমি এক্সপ্লেইনও করে দেবো তোমাদের। আজকে ডেটটা দেবে, প্রত্যেকে ডেট দেবে আজকে। আজকে কত তারিখ? ম্যাম 19। হ্যাঁ 19। হ্যাঁ তোমাদের কিন্তু 20 আর 21 তারিখে ক্লাস হবে না, ছুটি থাকবে, পেয়েছো নিশ্চয়ই নোটিশ। তো আজকে ডেটটা দাও। হ্যাঁ ডেটটা দাও, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমার স্ক্রিনটা? হ্যাঁ ম্যাম। তো এবারে তোমাদের অ্যাক্টিভিটিস ছিল, তাই তো? অ্যাক্টিভিটিস ছিল, আমি এখানে লিখে নেই। তোমাদের ছিল হচ্ছে নামটা হচ্ছে অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস, তো অ্যাক্টিভিটিসে দেখো কোশ্চেন নাম্বার 1 এ দেখো আছে রিড দ্য পোয়েম, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস দ্যাট ফলোস, তাই তো আছে? এটাই তো আছে? হ্যাঁ ম্যাম। হুম। এটাই ছিল তোমাদের রিড দ্য পোয়েম, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস দ্যাট ফলোস। তাহলে দেখো প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে, হোয়াট ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য পোয়েট। তাহলে তোমরা যদি বইটাও খুলে নাও, দেখবে বইতে একেবারে প্রথম লাইনে, বইতে একেবারে প্রথম লাইনে দেখতে পাবে যে হি আস্কড মি দ্য ওল্ড ম্যান বাই দ্য স্ট্রিট, ব্লাইন্ড লোনলি অ্যান্ড পোরার দ্যান মি, টেল মি হোয়াট মাই ল্যান্ড ইজ লাইক। এটাই তো ছিল, টেল মি হোয়াট মাই ল্যান্ড ইজ লাইক। এই প্রশ্নটাই কিন্তু এই যে ওল্ড ম্যান তিনি করেছিলেন পোয়েটকে। তাহলে আমরা যখন উত্তরটা লিখবো, উত্তরটা কি হবে দেখো, এই যে হোয়াট ডাজ দ্য ওল্ড ম্যান, এই যে এটা এটা আমি বলছি, হোয়াট ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য পোয়েট, হোয়াট ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য পোয়েট, যেটা আমি মার্ক করলাম দেখো, বোল্ড করলাম, সেটাই হচ্ছে প্রশ্নটা ছিল। এটা হচ্ছে প্রশ্নটা, এই যে হোয়াট ডাজ দ্য পোয়েট, সরি হোয়াট ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য পোয়েট, এইটার মানে হচ্ছে কি যে ওল্ড ম্যান পোয়েটকে কি জিজ্ঞেস করেছিল, ওল্ড ম্যান পোয়েটকে কি জিজ্ঞেস করেছিল, এটার মানে হচ্ছে সেটাই। এই যে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে প্রশ্নটা, যেটা হচ্ছে প্রশ্নটা, হোয়াট ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য পোয়েট। তাহলে দেখো উত্তরটা আমি লিখে রেখেছি তোমাদের জন্য, এই মাত্রই লিখেছি আমি উত্তরটা। এটা হচ্ছে উত্তরটা, দেখো ধরো আমি একটু বড় করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে। দেখো, দ্য ওল্ড ম্যান আস্কস দ্য পোয়েট হোয়াট হিজ ল্যান্ড লুকস লাইক। তাহলে যখন এটা কবিতাতে ছিল সেটা একটু অন্যরকম ছিল, উত্তরটা আমরা যখন লিখবো তখন উত্তরটা আমরা একটু অন্যরকম ভাবে লিখবো। তো উত্তরটা লিখবো কিভাবে, আমরা এভাবে আমরা উত্তরটা লিখবো। উত্তরটা লিখবো হচ্ছে আমরা এইভাবে, যে দ্য ওল্ড ম্যান আস্কস দ্য পোয়েট হোয়াট হিজ ল্যান্ড লুকস লাইক, এটা হবে হচ্ছে উত্তরটা। দ্য ওল্ড ম্যান আস্কস দ্য পোয়েট হোয়াট হিজ ল্যান্ড লুকস লাইক। আমি এখানে তোমাদের জন্য আরেকবার লিখে দিচ্ছি, দেখো তোমাদের জন্য এখানে আমি আরেকবার লিখে দিচ্ছি, দ্য ওল্ড ম্যান, তাহলে দেখবে তোমরা ভুলবে না উত্তরগুলো। দ্য ওল্ড ম্যান, তোমরা সাথে সাথে লিখবে, দেখবে মুখস্থ হয়ে যাবে। দ্য ওল্ড ম্যান asks the poet, the old man asks the poet। কেন এটা asks হয়ে গেল বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমাকে কি কেউ বলতে পারবে উত্তরে এটা ask হলো কেন? কোশ্চেনে কিন্তু ask ছিল, দেখো হোয়াট ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য পোয়েট, তাহলে উত্তরে asks কেন হলো?
কেন কি ও কে জিজ্ঞাসা বলতে করেছিল? পারবে? হ্যাঁ, কেন আস্ক কেন হলো? কেন কি ও কোশ্চেনে জিজ্ঞাসা তো করেছিল? না, এটা উত্তর হলো না। ঠিক করে কে বলতে পারবে? ঠিক করে কে বলতে পারবে? এখানে দেখো প্রশ্নতে যখন ডাজ থাকবে, এই যে প্রশ্নতে দেখো, প্রশ্নতে কি আছে? ডাজ আছে না? হোয়াট ডাজ দ্য ওল্ড হ্যাঁ ম্যান ম্যাম। আস্ক দ্য পোয়েট আছে তো, হোয়াট ডাজ আছে। তাহলে মনে রাখবে উত্তরে যখন আমরা লিখবো, এই যে ডাজটা তো প্রশ্ন বানানোর জন্য এখানে ডাজটাকে এখানে আনা হয়েছিল। এবারে উত্তর যখন আমরা করব, ডাজটা চলে যাবে আস্কের সঙ্গে। তাহলে ডাজ যোগ আস্ক কি হয়ে যাবে? কি হয়ে যাবে তখন? আস্কস হয়ে যাবে। কি হয়ে যাবে? আস্কস হয়ে যাবে, মনে রাখবে। হ্যাঁ, যখন কিনা প্রশ্নে ডাজ থাকবে, হোয়াট ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য পোয়েট, তাহলে তখন আমরা উত্তরে লিখবো হচ্ছে কি, দ্য ওল্ড ম্যান আস্কস। দ্য ওল্ড ম্যান, এই যে আস্ক হয়ে গেল, আস্কস। দ্য ওল্ড ম্যান আস্কস, মনে রাখবে। এই যে এই সাধারণ সাধারণ জিনিসগুলো, এগুলো ভালো করে মনে রাখতে হবে, যে আস্কস হয়ে যাবে। যেহেতু ডাস ছিল, আস্কের সঙ্গে ডাসটা মিশে গিয়ে আস্কস হয়ে গেল। দ্য ওল্ড ম্যান আস্কস দ্য পোয়েট, কি জিজ্ঞেস করেছিল? আমার ল্যান্ডটা কেমন, তাই তো? সেটাই তো জিজ্ঞেস করেছিল, যে আমার ল্যান্ডটা কেমন। দ্য ওল্ড ম্যান আস্কস দ্য পোয়েট, দ্য ওল্ড ম্যান আস্কস দ্য পোয়েট, তারপরে কি, হিজ হোয়াট হিজ ল্যান্ড, হোয়াট হিজ ল্যান্ড লুক লাইক। asks the poet what his land, এই যে looks like, what his land looks like। এই যেখানে আমি লিখেছি দেখো, এটা লিখে নাও। তাহলে উত্তরটা লেখো সবাই। the old man asks the poet what his land looks, what his land looks like। the old man asks the poet what his land, তারপর এটা লিখবে looks like, what his land looks like। আমি সেম লাইনটাই এখানে রিপিট করেছি, what his land looks like। লিখেছো সবাই? উত্তরটা লিখেছো? হ্যাঁ হ্যাঁ, ম্যাম। এবারে বলো তো দেখি আমাকে উত্তরটা একজন একজন করে ঠিক করে প্রোনাউন্স করে। The old হোয়াট man asked the poet what his land looked like. লুকস লাইক, হোয়াট হিজ ল্যান্ড লুকস লাইক, সেজন্যই বললাম হোয়াট হিজ ল্যান্ড লুকস লাইক। আবার বলো, হোয়াট ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য পোয়েট, দ্য ওল্ড ম্যান আস্কস দ্য পোয়েট হোয়াট হিজ ল্যান্ড লুকস লাইক। লিখেছো সবাই ঠিক করে? হ্যাঁ ম্যাম। ঠিক করেছো? হ্যাঁ ম্যাম। সবাই ঠিক করেছো? হ্যাঁ হ্যাঁ, ম্যাম। তাহলে, হ্যাঁ তাহলে এখানে কি হবে? হোয়াট হিজ ল্যান্ড লুকস লাইক। তাহলে সবার হয়েছে, এটা কমপ্লিট হয়েছে সবার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। তাহলে এই উত্তরটা আমাদের কমপ্লিট হয়ে গেল, মুখস্থ হয়ে গেল। হোয়াট ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য পোয়েট, হোয়াট ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য পোয়েট, The old দ্য man ওল্ড ম্যান, asked what his বলো। Old man asks the হ্যাঁ poet what his land হ্যাঁ, looks like. হোয়াট হিজ ল্যান্ড লুকস লাইক, হোয়াট হিজ ল্যান্ড লুকস লাইক, মনে রাখবে উত্তরটা, ঠিক আছে? উত্তরটা ভালো করে মনে রাখবে সবাই। কারেক্ট কারেক্ট করে লিখেছো তো সবাই? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ma'am. সবাই কারেক্ট করে লেখা আছে, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা আবার ওখানেই চলে যাচ্ছি, ওই পৃষ্ঠাটাতেই চলে যাব আবার। তাহলে দেখো তারপরের কোশ্চেনটা দেখো কি বলেছে এখানে। হোয়াই ডাজ দ্য ওল্ড ম্যান, হোয়াই ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য কোশ্চেন টু দ্য পোয়েট। এই যেটা বলছি আমি, দেখো এই যেটা বলছি, হোয়াই ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য কোশ্চেন টু দ্য পোয়েট, এই যে যেটা বোল্ড হয়ে গেল, এই যে বোল্ড হয়ে আমি আর একটু বড় করে দিচ্ছি, তোমরা দেখতে ভালো করে না পারলে দেখো, এটা হচ্ছে কোশ্চেনটা আছে তোমাদের বইতেই আছে, দেখো। হোয়াই ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য কোশ্চেন টু দ্য পোয়েট, লিখেছো সবাই? হোয়াই ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য কোশ্চেন টু দ্য পোয়েট, এটার মানেটা কি আমাকে বলো তো? এই প্রশ্নটার মানেটা কি, অর্থটা কি? এই যে প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই প্রশ্নটার অর্থটা কি? যে ওল্ড ম্যান, এই বৃদ্ধ মানুষটি কেন পোয়েটকে জিজ্ঞেস করেছিল যে কি, মানে কেন এই প্রশ্নটা পোয়েটকে জিজ্ঞেস করেছিল, কেন পোয়েটকে জিজ্ঞেস করেছিল যে আমার ল্যান্ডটা দেখতে কেমন, তাই তো? পোয়েটকে কেন জিজ্ঞেস করেছিল যে আমার ল্যান্ডটা দেখতে কেমন? তাহলে কেন জিজ্ঞেস হ্যাঁ ম্যাম। করেছিল তোমরা জানো নিশ্চয়ই। এই যে কবিতার ফার্স্ট অ্যান্সারতেই দেওয়া আছে, সেকেন্ড লাইনে কি দেওয়া আছে? পড়ো তো একদম সেকেন্ড লাইনটা।
কবিতার ফার্স্ট অ্যান্সার সেকেন্ড লাইনটা পড়ো কেউ একজন। Blind Surrounding- Coca হ্যাঁ, তাহলে প্রথমেই কি আছে? প্রথমেই কি আছে? ব্লাইন্ড বলেছে না? ব্লাইন্ড বলেছে না প্রথমেই? হ্যাঁ ম্যাম তাহলে ব্লাইন্ড ম্যাম হলে পরে মানুষ, হ্যাঁ ব্লাইন্ড হলে পরে মানুষ কি করতে পারে না? দেখতে পারে না, ব্লাইন্ড, চোখে দেখতে পারে না। হ্যাঁ আর দেখতে পারে না বলেই তো সে কি করেছে, মানে এই বয়স্ক যে মানুষটি তিনি কি করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন পোয়েটকে, তাই না? কবিকে সেই কারণে জিজ্ঞেস করেছিলেন যে আমার ল্যান্ডটা দেখতে কেমন, আমার মানে জন্মভূমি বা আমার স্বদেশ ভূমি সেটা দেখতে কেমন। তাহলে সেই কারণেই তিনি জিজ্ঞেস করেছিলেন। সেজন্যই দেখো এখানে উত্তরটা আমরা কি লিখবো, দেখো দ্য ওল্ড ম্যান asks the question to the poet because he is unable to visualize his surroundings due to his blindness. তার মানে সে তার আশেপাশের জিনিসগুলোকে দেখতে পারে না। ভিজুয়ালাইজ করা মানে দেখতে পাওয়া। The old man asks the questions to the poet because, ধরো আমি তোমাদেরকে একটু বড় করে দিচ্ছি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। The old man, এই যে উত্তরটা দেখো ভালো করে সবাই। The old man asks the question to the poet because he is unable to visualize his surroundings due to his blindness. দেখো আবার ভালো করে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। দেখো এখানে আমি তোমাদেরকে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, যেটা এটা হচ্ছে কোশ্চেনটা ছিল, হোয়াই ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য কোশ্চেন টু দ্য পোয়েট, এটা হচ্ছে কোশ্চেনটা। হোয়াই ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য কোশ্চেন টু দ্য পোয়েট, কেন? আগে তো প্রশ্নের মানেটা তোমাদের বুঝতে হবে, তবে তো তোমরা উত্তরটা ঠিক মতো করতে পারবে, যে কেন তাকে জিজ্ঞেস করেছিল যে আমার ল্যান্ডটা দেখতে কেমন। কারণ কি, উনি কি করতে পেতেন না, চোখে দেখতে পেতেন না, সেই কারণে জিজ্ঞেস করেছে যে হোয়াই ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য কোশ্চেন টু দ্য পোয়েট। তাহলে কেন এই বৃদ্ধ মানুষটি জিজ্ঞেস করেছিলেন? কারণ the old man asks the question to the poet because he is unable to visualize his surroundings due to his blindness. এটা লিখে নাও সবাই, উত্তরটা লিখে নাও সবাই। হ্যাঁ, ম্যাম, লিখে নাও। হ্যাঁ, the old man, যেখান থেকে লেখো, সরি, the old man the old man কি ছিল? Ask The old man asks The question asks the poet. question to The old man asks the question. the poet. The old man asks the question to the poet to the poet, তাই তো? হ্যাঁ, to the poet। কেন জিজ্ঞেস করেছিলেন? Because he is unable surroundings Because- due to his because he is unable to visualize. The old man asks the questions to the poet. Sorry, এখানে to the হবে। The old man, এখানে to এর পরে দা বসবে। The old man asks the question to the poet. লিখেছো সবাই এটুকু? প্রত্যেকে হ্যাঁ, লিখেছো ma'am. এটুকু? The old man asks the questions to the poet because he is, তারপর কি ছিল? He is unable to, এই যে he is unable to visualize, এটা উচ্চারণ ভালো করে করবে, VISUALISE, visualize মানে দেখা। তোমরা আবার উচ্চারণটা করো, visualize। Visualize. হ্যাঁ, because he is unable, মানে অপারক। unable কথার অর্থ হচ্ছে অপারক। unable মানে কি? অপারক। unable তার মানে তিনি তার, আর সারাউন্ডিংস কথার অর্থ হচ্ছে চতুর্পাশ বা চারদিক। সারাউন্ডিংস কথার অর্থ হচ্ছে চতুর্পাশ বা চারদিক। তাহলে কি তিনি তার চারদিকে জিনিসগুলো দেখতে অক্ষম। কিসের জন্য? বিকজ বা ডিউ টু হিজ ব্লাইন্ডনেস, কারণ তার অন্ধতার জন্য। অর্থাৎ কি, তিনি যেহেতু অন্ধ সেই জন্য তিনি কি করতে পারেন না, ওনার চারপাশের জিনিসগুলো তিনি দেখতে পারেন না। চোখে নিজের, তিনি তার দৃষ্টি নেই, দৃষ্টিশক্তি নেই দেখেই, মানে দৃষ্টির দিক থেকে তিনি অক্ষম দেখেই তিনি কি করতে পারেন না, unable to visualize his surroundings due to his blindness।
তিনি অন্ধ দেখে বা তার দৃষ্টিশক্তি নেই দেখে, ওনার দৃষ্টিশক্তি নেই দেখে উনি ওনার যে চারপাশে জিনিসগুলো সেগুলোকে উনি দেখতে পান না। তাহলে সবাই এটা লিখেছে উত্তরটা ভালো করে? হ্যাঁ সবার ম্যাম। হয়েছে হ্যাঁ, লেখা ma'am. উত্তরটা? আচ্ছা, পরিষ্কার করে লিখবে সবাই। সরি, পরিষ্কার করে লিখবে। তাহলে দেখো আমরা এর পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। তাহলে এটা সবার ক্লিয়ার হয়েছে? দ্য ওল্ড ম্যান আস্কস দ্য কোশ্চেন্স টু দ্য পোয়েট বিকজ হি ইজ আনএবল টু ভিজুয়ালাইজ হিজ সারাউন্ডিংস ডিউ টু হিজ ব্লাইন্ডনেস। তারপর দেখো হাউ ডাজ দ্য পোয়েট, এই যে পরের কোশ্চেনটা দেখো, হাউ ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস দ্য ওল্ড ম্যান, হোয়াট ডাজ that form of address mean? What does that form of address mean? এখানে একটা that লাগবে। What does that form of address mean? What does that form of address mean? দেখো তো এবারে ঠিক লিখেছে নিশ্চয়ই। How does the poet address the old man? আর তারপরে বলেছে সেই অ্যাড্রেসের মানেটা কি। তাহলে দেখো এটাকে আমি বড় করে দিলাম তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। দেখে নাও সবাই প্রশ্নটা। তাহলে দেখো হাউ ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস দ্য ওল্ড ম্যান, হাউ ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস দ্য ওল্ড ম্যান। তাহলে তোমাদের মনে আছে নিশ্চয়ই পোয়েট এই বৃদ্ধ মানুষটিকে কি বলে ডেকেছিলেন? অ্যাড্রেস করা মানে কিছু বলে ডাকা। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, কোকা, কোকা। ভেরি গুড। হ্যাঁ, তাহলে আমরা যখন উত্তরটা লিখবো তখন তখন কিন্তু এভাবে লিখবো। দেখো উত্তরটা যখন আমরা লিখবো তখন আমরা কিভাবে লিখবো? দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য ওল্ড ম্যান অ্যাজ কোকা। দ্য পোয়েট, দেখো এখানে কিন্তু অ্যাড্রেস হয়ে গেল, দেখতে পেয়েছো সবাই? এই যে দেখো এখানে হ্যাঁ, ma'am. অ্যাড্রেস ছিল, অ্যাড্রেসেস হয়ে গেল। কেন অ্যাড্রেসেস হয়ে গেল? কেন ম্যাম, অ্যাড্রেসেস হয়ে গেল? কোশ্চেনে ডাস আছে। ভেরি গুড, Yes, আছে। কোশ্চেনে ডাজ আছে। ম্যাম, কোশ্চেনে হ্যাঁ, ডাস এটা আছে। ভালো করে মনে রাখবে। হ্যাঁ, এই দেখো কোশ্চেনে ডাজ আছে, তাহলে এখানে অ্যাড্রেস ছিল। এই যে অ্যাড্রেসটা, এটা অ্যাড্রেসেস হয়ে যাবে। দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য ওল্ড ম্যান অ্যাজ কোকা। তাহলে উত্তরটা লিখে নাও সবাই। দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য ওল্ড ম্যান অ্যাজ কোকা। দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই? হ্যাঁ ম্যাম, হ্যাঁ লিখেছি। ম্যাম। হ্যাঁ, লেখো সবাই। দেখো আমি লিখেছি। বোল্ড করে দিয়েছি। হ্যাঁ, দেখো আমি বোল্ড করে দিয়েছি, যে বড় করে দিলাম। লেখো সবাই, দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য ওল্ড ম্যান অ্যাজ কোকা। এটা প্রথম পোর্শনটা। এই কোশ্চেনটাতে দুটো ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস দ্য ওল্ড ম্যান। তাহলে এটা খুব ভালো করে মনে রাখতে হবে, যখনই কিনা আমাদের যেখানে দেখো এই যে অ্যাড্রেস ছিল, অ্যাড্রেস আছে ভার্ব, আর এই যে ডাজ আছে, এই যে এখানে যে ডাজ আছে, যেহেতু এখানে ডাজ আছে যেহেতু, দেখো আমি এখানে ডাজটাকে করেছি, সিলেক্ট করেছি। তো এখানে ডাজ আছে যেহেতু, সেই জন্য কিন্তু উত্তরে সবসময় কি হয়ে যাবে? কি লেগে যাবে? উত্তরে সবসময় কিন্তু এস বা ইএস যুক্ত হবে। খেয়াল থাকবে সবাই। এই যে এই জিনিসগুলোকে হ্যাঁ, এগুলো কিন্তু গ্রামারের একটা দিক। অর্থাৎ এগুলো, এই যে কোশ্চেন গুলো তোমাদের সিম্পল প্রেজেন্টে দেওয়া আছে। কোশ্চেনটা তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, তাই না? হাউ ডাজ কখন হয়? সিম্পল প্রেজেন্ট টেন্সের সময় হয়। এবারে বলেছে দেখো, তাহলে ককা বলে ডেকেছে। দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য ওল্ড ম্যান অ্যাজ ককা, অর্থাৎ কবি ওই বৃদ্ধ মানুষটিকে ককা বলে ডাকে। এবারে হোয়াট ডাজ দ্যাট ফর্ম অফ অ্যাড্রেস মিন? তারপরের যে কোশ্চেনটা আছে, দেখো তোমাদের বইতেও আছে, আমার এখানেও দেখতে পাচ্ছ তোমরা। হোয়াট ডাজ দ্যাট ফর্ম অফ অ্যাড্রেস মিন, মানে এইভাবে যে ডেকেছে তার মানেটা কি? তাহলে দেখো যে ককা বলে যে ডাকলো, তাহলে কি ককা ইজ অ্যান অ্যাসামিজ টার্ম হুইচ মিনস গ্র্যান্ডফাদার। তাহলে ককার মানে হচ্ছে কি? অ্যাসামিসে ককা মানে, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, অ্যাসামিসে ককা মানে হচ্ছে কি? গ্র্যান্ডফাদার। অ্যাসামিসে ককা কথার অর্থ হচ্ছে গ্র্যান্ডফাদার। তাহলে ককা ইজ অ্যান অ্যাসামিজ টার্ম হুইচ মিনস গ্র্যান্ডফাদার। তাহলে সবাই লিখে নাও, ককাটাকে তোমরা ইনভার্টেড কমার মধ্যে রাখো, তাহলে ভালো হবে। এই ককা কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। আমার ইনভার্টেড কমাটা দেওয়া হয়নি, তোমরা ইনভার্টেড কমাটা দিয়ে নাও। স্টার্টিং এও দাও, স্টার্টিং এও ইনভার্টেড কমা দেবে। তাহলে দেখো, ককা ইজ অ্যান অ্যাসামিজ টার্ম হুইচ মিনস গ্র্যান্ডফাদার। লিখেছো সবাই? ককা ইজ অ্যান অ্যাসামিজ টার্ম, অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যাসামিজ কথা, হুইচ মিনস গ্র্যান্ডফাদার। দেখতে পেয়েছো সবাই? লিখেছো সুন্দর করে?
হ্যাঁ ম্যাম। Kaka is an Assamese term which means grandfather. তাহলে দেখো তারপরের কোশ্চেন কি আছে? Why does the poet ask the old man to breathe deep? যেটা পরের কোশ্চেনটা। Why does the poet আমি বোল্ড করে দিচ্ছি, ইটালিকে করলাম, এবারে দেখো তোমাদেরকে বড় করে দিচ্ছি। তাহলে দেখো এখানে কি আছে, why does the poet ask the old man to breathe deep? কেন বেশি করে গভীর শ্বাস নিতে বলেছিল? যে why does the poet ask the old man to breathe deep? অর্থাৎ গভীর করে শ্বাস নিতে বলেছিল বা শ্বাসটা বেশি করে নিতে বলেছিল, জোরে শ্বাস নিতে বলেছিল। কেন বলেছিল দেখো, কবিতার লাইনে যদি আমরা চলে যাই, এখানে কি আছে, breathe কোকা, I said breathe deep. The warm air that reminds you of your childhood friends is what your land is like. তাহলে ককাকে অর্থাৎ গ্র্যান্ডফাদারকে বেশি করে শ্বাস নিতে বলেছিল এই কারণেই, কারণ জোরে শ্বাস নিলে পরে কি হয়, আমাদের স্মৃতিশক্তিটা বেশি ফিরে আসে। জোরে শ্বাস নিলে আমাদের স্মৃতিশক্তিটা ফিরে আসে এবং আমাদের মনে করতে সুবিধা হয়। তাহলে মনে করতে সুবিধা হলে পরে আমাদের কি হয়, আগের যে কথাগুলো সেগুলো যদি আমাদের মনে আসে, অর্থাৎ ককা যদি আগের কথাগুলো মনে করতে পারে, তাহলে ককা ঠিক মনে পড়ে যাবে তার ল্যান্ডটা কেমন ছিল। তাহলে দেখো এখানে উত্তরে আমি কি লিখেছি, দ্য পোয়েট asks the old man to breathe deep. The poet, কোশ্চেনে আছে দেখো, why does the poet ask the old man to breathe deep? তাহলে কেন জোরে শ্বাস নিতে বলেছিল? তাহলে উত্তরটা হবে দেখো, the poet asks the old man to breathe deep as it would remind him of his childhood friends. কারণ এই যে জোরে করে যদি উনি শ্বাস নেন, তাহলে কি হবে, জোরে করে শ্বাস নিলে উনি আগের কথাগুলো মনে করতে পারবেন, আগের কথাগুলো উনি মনে করতে পারবেন, সেই কারণে জোরে শ্বাস নিতে বলেছে পোয়েট, সেই কারণে জোরে শ্বাস নেওয়ার কথা বলেছে। দেখো এই যে the poet asks the old man, এই যে এটা উত্তরটা, asks the old man to breathe deep as it would remind him of his childhood friends. কারণ এতে করে ওনার মনে পড়ে যাবে। তোমাদের মনে আছে নিশ্চয়ই রিমাইন্ড কথার অর্থটা? এই রিমাইন্ড কথার অর্থ তো মনে আছে নিশ্চয়ই তোমাদের। রিমাইন্ড মানে আমি বলেছিলাম কোনো কিছুকে মনে করিয়ে দেওয়াকে রিমাইন্ড বলা হয়। রিমাইন্ড হিম অফ হিজ চাইল্ডহুড ফ্রেন্ডস, তার মানে কি ওনার ছোটবেলাকার বা ছেলেবেলাকার বন্ধু বান্ধবদের মনে করিয়ে দেবে, অর্থাৎ সেই কথাগুলো মনে পড়ে যাবে। আরো ওনাকে কিসের জন্য সাহায্য করবেন, হেল্প হিম টু রিকল দ্য মেমোরি, অর্থাৎ ওনার যে পূর্ব স্মৃতিগুলো আছে, মেমোরি কথার অর্থ হচ্ছে স্মৃতি, যেই স্মৃতিগুলো ওনার মনের মণিকোঠাতে লুকোনো আছে, সেই স্মৃতিগুলোকে মনে করতে বা মনের মধ্যে ফিরিয়ে আনতেও ওনার সুবিধা হবে। হেল্প হিম টু রিকল দ্য মেমোরি অফ হিজ নেটিভ ল্যান্ড, অর্থাৎ ওনার যে নেটিভ ল্যান্ডের যে স্মৃতিগুলো ওনার মনের মধ্যে আছে, সেগুলো উনি অর্থাৎ মনের মধ্যে আবার ফিরিয়ে আনতে পারবেন। সেই কারণে পোয়েট কি বলেছে, পোয়েট বলেছে যে the poet asks the old man to breathe deep as it would remind him of his childhood friends and help him to recall the memory of his native land. তাহলে তোমরা লিখেছো নিশ্চয়ই? তোমরা কি লিখেছো উত্তরটা? সবার লেখা আছে উত্তরটা? সবার লেখা আছে ঠিক করে? তাহলে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, the poet, দেখো আরেকবার যদি আমরা রিভাইজ করি দেখবে মুখস্থই হয়ে যাবে। The poet asks the old man to breathe deep. এটা উচ্চারণটা breathe, B-R-E-A-T-H-E, to breathe deep। মনে রাখবে THE আছে, ই না থাকলে এটা নাউন হয়, আর ই থাকলে ভার্ব হবে। to deep breathe as, কেন ডিপ ব্রিথ করতে বলেছিল? as it would, অর্থাৎ এটা কিনা কি করবে, it would remind him, ওনাকে মনে করিয়ে দেবে। it would remind him, কি মনে করিয়ে দিবে? remind him of his, আমি উপরে লিখছি এখানে জায়গা নেই, of his, it would remind him of his childhood friends। হ্যাঁ, ভেরি গুড, of his childhood, ভালো করে মুখস্থ করবে সবাই, of his childhood friends। এটা ওনার ওদের যে ছোটবেলাকার বন্ধু বান্ধব, তাদের কথা মনে করিয়ে দিবে, of his childhood friends। আরো কি মনে করিয়ে দিবে, আরো কি সাহায্য করবে? and help him
টু রিকল মানে মনের মধ্যে ফিরিয়ে আনা, মনে রাখবে। হ্যাঁ, কোনো কিছুকে, কোনো স্মৃতিকে ফিরিয়ে আনা। রিকল দ্য মেমোরি, and to recall the memory, Of and his to recall native the land. memory, হ্যাঁ, memory of his native land। তাহলে সবাই সুন্দর করে লিখবে, লিখে মুখস্থ করবে, ঠিক আছে? of his native land। তাহলে আমি কেন আরেকবার লিখলাম, যাতে কিনা তোমাদের মনে থাকে। the poet asks the old man, যেটা আমি লিখলাম দেখো, the poet asks the old man, ভালো করে না বুঝলে আবার আমাকে জিজ্ঞেস করবে। the poet asks the old man to breathe, উচ্চারণ ব্রিথ, মনে রাখবে, to breathe deep। কেন ব্রিথ ডিপ করবে, কেন জোরে শ্বাস নেবে? as it would, এটা মনে করিয়ে দেবে, as would it would remind him, ওনাকে মনে করিয়ে দেবে, কি মনে করিয়ে দেবে? of his childhood friends, ওনার ছোটবেলাকার বন্ধুদেরকে মনে করিয়ে দেবে, of his childhood friends। আরো কি সাহায্য করবে? and help him to recall the memories of his native land। তাহলে মনে থাকবে সবাই। the poet asks the old man to breathe deep, as it would remind him of his childhood friends and help him to recall the memories of his native land। তাহলে যে কোনো একজন কেউ উত্তরটা পড়ো দেখি সুন্দর করে, উত্তরটা পড়ো দেখি একজন কেউ সুন্দর করে, শুনি আমি। The poet The asks poet asked the the old old man to breathe deep, as it would remind him of his childhood friends and help him to recall the memory of his native land. হ্যাঁ, তাহলে সবাই শুনেছো, সবার সবাই পারবে উত্তরটা ঠিক মতো পড়তে? সবাই উত্তরটা ঠিক মতো পড়তে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, এবারে আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। ই নম্বরে কি ছিল? উইথ হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য কুল ব্রিজ অফ অন দ্য ওল্ড ম্যানস ফেস, এই যে এটা ছিল। উইথ হোয়াট ডাজ the poet compared the cool breeze on the old man's face, অর্থাৎ এই যে বয়স্ক মানুষের চোখের উপরে, মুখের উপরে যে ঠান্ডা যে হাওয়া বইছিল, সেই হাওয়াটাকে কিসের সঙ্গে পোয়েট তুলনা করেছেন? with what does the poet compare the cool breeze on the old man's face? তাহলে তাই তো আছে কোশ্চেনটা তোমাদের বইতে। তাহলে দেখো, the poet, এই যে আমি উত্তরটা লিখেছি দেখো, the poet compares the poet compares the cool breeze on the old man's face। যেহেতু কোশ্চেনে উইথ আছে, আমি এখানে উইথই লিখে দিচ্ছি, এখানে আমি টু লিখেছিলাম, উইথ লিখবে। উইথ দ্য পিসফুল ব্রিথ অফ নেটিভ ল্যান্ড, অর্থাৎ কি নেটিভ ল্যান্ডের যে পিসফুল ব্রিথ, দেখো তোমাদের বইতেও আছে পিসফুল ব্রিথ, এখানে ব্রিথ বানানটাতে ই হবে না, পিসফুল ব্রিথ অফ হিজ নেটিভ ল্যান্ড, এটা উচ্চারণটা ব্রিথ হবে। দেখো এটা কিন্তু নাউন, দেখো আগেরটা ছিল হচ্ছে ভার্ব, সেই জন্য ব্রিথ ছিল, যে ডিপ ব্রিথ ডিপ ছিল। বুঝতে পেরেছো সবাই দুটোর মধ্যে ডিফারেন্স? এখানে দেখো ব্রিথটা কিন্তু হ্যাঁ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, সে কারণে এটা ব্রিথ, BREATH, ব্রিথ। তাহলে দেখো, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য কুল ব্রিজ অন দ্য ওল্ড ম্যানস ফেস উইথ দ্য পিসফুল ব্রিথ অফ হিজ নেটিভ ল্যান্ড, অর্থাৎ তার স্বদেশ ভূমির যে ঠান্ডা হাওয়া বা শান্তিপূর্ণ যে বাতাস, তার সঙ্গে এই কুল ব্রিজটাকে তুলনা করা হয়েছে। তাহলে সবাই লিখে নাও এই উত্তরটা। The poet compares the cool breeze on the old man's face with the peaceful breath of his native land. With the peaceful breath of his native land. দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই উত্তরটা? এই যে উত্তরটা, the poet compares the cool breeze on the old man's face with the peaceful breath of his native land. The poet compares the cool breeze on the old man's face with the peaceful breath of his native land. Of his native land. তাহলে সবাই লিখে নাও উত্তরটা। the poet, আমি লিখে নিয়েছি। সবাই লিখেছো? লিখে নিয়েছি। আচ্ছা, the হ্যাঁ, poet ম্যাম। compares কথার অর্থ কি? তুলনা এক করা। মিনিট, হ্যাঁ, দাঁড়াও। তুলনা করা।
তো আমি মাঝখানে তোমরা আমার একটু ফোন এসে গেছিল ইম্পর্টেন্ট একটা। তো দেখো এখানে শুনতে পাচ্ছ তোমরা আমাকে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা হ্যাঁ ম্যাম। তাহলে দেখো তো, হ্যাঁ ঠিক আছে, দেখো দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য কুল ব্রিজ অন দ্য ওল্ড ম্যানস ফেস উইথ দ্য পিসফুল ব্রিথ অফ হিজ নেটিভ ল্যান্ড। তাহলে লিখেছো সবাই? আমি আর লিখলাম না এই উত্তরটা, সবাই লিখেছো হ্যাঁ, নিশ্চয়ই এটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো? কারো কোনো অসুবিধা আছে? কারো না, কোনো ম্যাম, বুঝতে না। অসুবিধা আছে? আচ্ছা না কারো- ঠিক আছে, তাহলে দেখো তারপরের প্রশ্নটা কি ছিল? F নম্বর প্রশ্নটা কি হচ্ছে, with what does the poet compare the contented gurgling of the little baby? তাহলে আমি এই প্রশ্নটা লিখে নি। এই প্রশ্নটা দেখো, with what does the poet compare the contented gargling, sorry, এটা প্লুরাল এর সাথে দেওয়া আছে, কন্টিনিউয়াস gargling of the little baby, তাহলে দেখো এটা ছিল প্রশ্নটা। দেখো আমি প্রশ্নটা ঠিক লিখলাম কিনা? with what does the poet compare the contented gargling of the little baby? অর্থাৎ এই যে ছোট শিশুটি যে মুখের মধ্যে আওয়াজ করছে, সেই আওয়াজটিকে কিসের সঙ্গে তুলনা করেছেন পোয়েট বা কবি, কিসের সঙ্গে তুলনা করেছেন? তাহলে দেখো তোমাদের বইতে যদি তোমরা 4 নম্বর স্ট্যান্সাতে চলে যাও, 4 নম্বর স্ট্যান্সাতে যদি চলে যাও, দেখো কি আছে, দ্য কন্টেন্টেড গার্গলিং অফ দ্য লিটল বেবি টাইড টু হার মাদার স্টাডি ব্যাগ ইজ দ্য সয়েল অফ হুইচ ইউর ল্যান্ড ইজ মেড। তাহলে এটা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে বলো তো? কিসের সঙ্গে গার্গলিং যে আওয়াজটা কন্টেন্টেড অর্থাৎ সন্তোষজনক যে গার্গলিং আওয়াজটা, এটাকে কিসের সঙ্গে তুলনা করেছে পোয়েট? চলো আমরা লিখে নিই উত্তরটা। দেখো আমি যে অ্যান্সার লিখেছি তোমরা এভাবে অ্যান্সার লিখবে। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নিই। দ্য পোয়েট, এটা কম্পেয়ারটা কি হয়ে যাবে বলো তো আমাকে, একটু হেল্প করো দেখে আমাকে, আমি পারছি না ঠিক। কম্পেয়ারটাকে কি লিখবো বলো তো? Compares. ভেরি গুড, Compares. কম্পেয়ার্স। কেন কম্পেয়ার্স? হ্যাঁ কম্পেয়ার্স হবে। কেন কম্পেয়ার্স হবে? ডাজ আছে তো আগে। উইথ হোয়াট ডাজ দ্য পোয়েট আছে। যদি কিনা ডিড থাকতো ম্যাম তাহলে কোশ্চেনে কম্পেয়ার ডাস হতো। আছে। হ্যাঁ ডাজ থাকলে উত্তরের যে তোমার যেটা মানে ভার্ব থাকবে, অর্থাৎ মেইন ভার্ব যেটা থাকবে এখানে কম্পেয়ার যেটা, সেটা হয়ে যাবে কম্পেয়ার্স। যদি কিনা ডিড থাকতো তাহলে হয়ে যেত কম্পেয়ার্ড। বুঝতে পেরেছো সবাই? এই কথাটা ma'am. খেয়াল রাখবে হ্যাঁ সবাই ম্যাম। উত্তর লেখার সময়, এটা খেয়াল রাখবে ভালো করে। তাহলে দেখো আমি তোমাদের এই বইয়ের থেকেই আমি উত্তরটা লিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দ্য পোয়েট কম্পেয়ার্স, কি কম্পেয়ার্স? দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য কন্টেন্টেড মানে কি বলেছিলাম যেন, আমি তো ভুলে গেছি। কন্টেন্টেড মানে কি? সন্তুষ্ট। কন্টেন্টেড মানে, হ্যাঁ সন্তুষ্ট। ম্যাম দ্য সন্তুষ্ট। পোয়েট, হ্যাঁ ভেরি গুড। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য কন্টেন্টেড গার্গলিং, অর্থাৎ এই যে একটা আওয়াজ করা, কুলুকুলু আওয়াজ করা যেটা, কন্টেন্টেড গার্গলিং অফ দ্য লিটল বেবি। অর্থাৎ আমরা তো প্রশ্নের থেকে অনেকটাই দেখে লিখে নিতে পারি, তাই না? এটা বুদ্ধি করে করতে হয়। শুধু আমাদের এখানে ভার্বটার যে গ্রামারটা, যে ভার্ব যে কম্পেয়ার যেটা ছিল, এখানে যেটা কম্পেয়ার ছিল, এই কম্পেয়ারটাকে আমরা ঠিক করে লিখবো। তাহলে ঠিক করে লিখে নিলাম, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য কন্টেন্টেড গার্গলিং অফ দ্য লিটল বেবি উইথ, যেহেতু আমাদের প্রশ্ন দেখো উইথ দিয়ে দিয়েছে সেজন্য আমরা লিখবো উইথ দ্য সয়েল of his native land, অর্থাৎ তার দেশের বা স্বদেশের মৃত্তিকার সঙ্গে তুলনা করা হয়েছে। দ্য পোয়েট compares the contented gargling of the little baby with the soil of his native land. তাহলে দেখতে পাচ্ছ সবাই তোমরা উত্তরটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ উত্তরটা দেখতে পাচ্ছ যে এটা উত্তরটা। সরি দাঁড়াও, আমি হাইলাইটের বদলে পেন ইউজ করেছি, দাঁড়াও। তাহলে যে উত্তরটা এটা, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য কন্টেন্টেড গার্গলিং অফ দ্য লিটল বেবি উইথ দ্য সয়েল অফ হিজ নেটিভ ল্যান্ড। কিছুই না, উত্তরটা দেখো খুবই সোজা। দেখো শুরুর থেকে তোমরা দেখেই লিখবে দ্য পোয়েট,
তারপর কম্পেয়ার আছে, খালি কম্পেয়ারটাকে ঠিক করতে হবে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দ্য পোয়েট, শুধু কম্পেয়ার তো হবে না নিশ্চয়ই, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এটা কম্পেয়ার্স হয়ে যাবে, কারণ ডাজ আগে আছে। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য কন্টেন্টেড গার্গলিং অফ দ্য লিটল বেবি, তো লিটল বেবি পর্যন্ত তো আমরা লিখলামই, তারপরে এখানে উইথ ছিল, তো এই উইথটা এখানে আসলো, বেবি কিসের সাথে তুলনা করা হয়েছে? উইথ দ্য সয়েল অফ হিজ নেটিভ ল্যান্ড, তার স্বদেশের মৃত্তিকার সঙ্গে তুলনা করা হয়েছে, উইথ দ্য সয়েল অফ হিজ নেটিভ ল্যান্ড। তাহলে সবাই লিখেছো? এটা ক্লিয়ার হয়েছে সবার উত্তরটা? বুঝতে পেরেছো ma'am. সবাই উত্তরটা? আচ্ছা, হ্যাঁ, বুঝতে ma'am. পেরেছো সবাই? আচ্ছা, তারপরে দেখো বলেছে যে, আচ্ছা তারপর বলেছে দেখো, তারপরের প্রশ্ন যেটা আছে সেটা দেওয়া আছে হচ্ছে, এটা ছিল আমাদের এফ নম্বর। জি নম্বর দেওয়া আছে, হোয়াট ডাজ দ্য কোরাস অফ দ্য কুকু অ্যান্ড দ্য স্প্যারোজ ডু। তাহলে চলো আমি প্রশ্নটা লিখে নিচ্ছি, প্রশ্নটা লিখে নেই। এটা এফ জি নম্বর, এটা আমার সেগুলো ক্যাপিটালে আসছে, তোমরা স্মলই লিখবে, বইতে যেমন দেওয়া আছে নাম্বারগুলো। তাহলে কি আছে, হোয়াট ডাজ the chorus of the cuckoo, what does the chorus of the cuckoo and sparrow, তাই তো, and sparrows প্লুরালে আছে, sparrows do। তাহলে বলেছে দেখো, এই যে what does the chorus, এই যে এটা কোশ্চেনটা, what does the chorus of the cuckoo and sparrows do, অর্থাৎ এই কুকু এবং স্প্যারোস যে কোরাস একসাথে যে মানে পাখির আওয়াজ হয়, সেটা কি করা হয়? হোয়াট ডাজ দ্য কোরাস অফ দ্য কুকুজ এন্ড দ্য স্প্যারো ডু। তাহলে এই যে তোমার কোরাসটা যেটা হয়, দেখো আমরা চলে যাব হচ্ছে 1 2 3 4 5 নম্বর স্ট্যান্ডাতে। দেখো, দ্য কোরাস অফ দ্য কুকু এন্ড দ্য স্প্যারোস as they play around the treetops near is what shapes your native land। তাহলে দেখো, এই যে তোমার এই যে কোরাসটা, সেটা কি করে? এই স্বদেশকে একটা শেপ দেয়, অর্থাৎ কি নাকি একটা তোমার মানে গঠন, এটা স্বদেশের যে বৈশিষ্ট্য, একটা এই যে স্বদেশের যে বৈশিষ্ট্য বা নেটিভ ল্যান্ডের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তৈরি করে। কুকু এবং স্প্যারো পাখির যে আওয়াজ, সেই আওয়াজ দিয়ে আমাদের স্বদেশ ভূমির একটা বৈশিষ্ট্য তৈরি হয়। তাহলে উত্তরটা কি তোমরা এমনি বুঝতে পেরেছো? বাংলায় আমি যেটা বলেছি, সেটা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে কি হবে, আচ্ছা, the chorus of the cuckoo and sparrows কি হবে দেখো, ডু বলেছে, তো এখানে কিছুই লিখতে হবে না, ডু লিখবো না আমরা। কি করে এটা? gives ম্যাম কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, গিভস লেখার দরকার নেই, আমি ঠিক করে দিচ্ছি। শেপস দেখতে পাবে, তাহলে আমি লিখে নিই, শেপস হিজ নেটিভ ল্যান্ড। তাহলে দেখো উত্তরটা আমি কি লিখলাম, দ্য কোরাস অফ দ্য কুকু অ্যান্ড স্প্যারোস শেপস হিজ নেটিভ ল্যান্ড। হোয়াট ডাজ দ্য কোরাস অফ দ্য কুকু অ্যান্ড স্প্যারো ডু? এখন দেখতে পাচ্ছ সবাই? না ম্যাম, এখন দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দ্য কোরাস অফ দ্য কুকু অ্যান্ড, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালো করেছে, দেখা না যাওয়ার তো কোনো কথা নেই। লিখে নাও যে এটা উত্তরটা, দ্য কোরাস অফ দ্য কুকু অ্যান্ড দ্য স্প্যারোস শেপস হিজ নেটিভ ল্যান্ড। তার নেটিভ ল্যান্ডকে কি করে একটা গঠনমূলক মানে একটা গঠন দেয় বা একটা শেপ তৈরি করে, বা এটা নেটিভ ল্যান্ডের একটা বৈশিষ্ট্য। দ্য কোরাস অফ দ্য কুকু অ্যান্ড স্প্যারোস শেপস হিজ নেটিভ ল্যান্ড। তাহলে উত্তরটা লিখেছো দেখো, মাত্র 1 লাইনের উত্তর, ঠিক আছে? মাত্র 1 লাইনের উত্তর এটা। তাহলে দেখো স্টুডেন্ট, পরের আমাদের রয়ে গেল যে এইচ নাম্বারটা থাকুক, আমরা নেক্সট দিন এটা আলোচনা করবো, এবং পরের যেগুলো আছে সেগুলো আমরা পরের দিন আলোচনা করে নেব। তোমাদের যেটা কাজ করতে হবে, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি আজকে তোমাদেরকে যেগুলো লেখালাম সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব তোমাদের গ্রুপে, আমি এখনই দিয়ে দেব।
তোমাদের গ্রুপে, কিন্তু তোমরা এখন কি করবে বলো তো? এখন তোমরা এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করবে, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করবে, করে আমাকে দেবে উত্তরগুলো। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। উত্তরগুলো সবাই মুখস্থ করবে, মুখস্থ করে আমাকে দেবে। আর ক্লাসটা কেমন লাগলো তোমাদের? বহুত ভালো ভালো লাগলো। লাগে। আচ্ছা তাহলে উত্তরগুলো সবাই ভালো লেগেছে। ম্যাম উত্তরগুলো না দেখে দেবো না? হ্যাঁ, উত্তরগুলো লিখবে, লিখে মুখস্থ করে আমাকে দেবে, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। হ্যাঁ ম্যাম। বাই ম্যাম উত্তরগুলো